আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। গাজায় ট্রাম্পের পরিকল্পনা রক্তপাতের জন্ম দেবে, সৌদির করা হুঁশিয়ারি। এরপরে জানবেন গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনো মিলছে লাশ, বাড়ছে প্রাণহানি। আরও জানবেন মার্কিনীদের গাজা দখল মানবেন না ব্রাজিলের প্রেসিডেন্ট। ট্রাম্পের শুল্কের বিপরীতে যে 5 পদক্ষেপ নিল চীন। সবশেষে জানিয়ে দিব ইউক্রেনের আরও 2টি গ্রাম দখলের দাবি করেছেন রাশিয়া। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। গাজা দখল নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত প্রিন্স তুর্কি আল ফয়সাল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গাজার নিয়ন্ত্রণ নিয়ে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা হবে জাতিগত নিধন। এটি সংঘাত ও রক্তপাতের জন্ম দেবে। প্রিন্স তুর্কি সৌদি আরবের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য ক্ষুব্ধভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি আশা করেন আরব ও মুসলিম দেশগুলো সহ অন্যান্য দেশ ও ইউরোপ জাতিসংঘে ট্রাম্পের হুমকির বিষয়টি উত্থাপন করবে এবং দেখিয়ে দেবে যে বিশ্ব এই উন্মাদ জাতিগত নির্মূল পরিকল্পনার বিরোধিতা করছে। প্রিন্স তুর্কি বলেন, ট্রাম্পের মন্তব্য যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী নীতিকেই বহাল রেখেছে, যে নীতি শান্তির জন্য ভূমির ভিত্তিতে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে ছিল। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির কারণে সম্প্রতি জাতীয় নিরাপত্তা মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইসরায়েলি চরমপন্থী রাজনীতিবিদ ইতামার বেন গভিরের অবস্থানের ওপর ভিত্তি করে ট্রাম্পের পরিকল্পনা সাজানো হয়েছে। ট্রাম্পের কথায় আমেরিকান সরকার ইসরায়েলের অবস্থানকে পুরোপুরি মেনে নিয়েছে উল্লেখ করে প্রিন্স তুর্কি বলেন, গত 2 বছর ধরে এই পদ্ধতি মার্কিন রাজনৈতিক মহলে সমর্থন পাচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 8 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 47,550 ছাড়িয়ে গেছে। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর গত মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ, আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। বুধবার 5 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও 8 জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 47,552 জনে পৌঁছেছে বলে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে আহত অবস্থায় 4 জন মারা গেছেন এবং তারাও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত 24 ঘন্টার মধ্যে আরও 11 জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা 1,11,629 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, ইসরায়েলি হামলায় 61,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে 14,222 জন ধ্বংসস্তূপের নিচে এখনও নিখোঁজ রয়েছেন। গাজায় গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপর থেকে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে 534 জনের লাশ উদ্ধার করেছেন। 3 পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছিল। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
ফিলিস্তিনের গাজাকে জনশূন্য করে দখল করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই ধরনের উচ্চাভিলাষী ধারণার বিরোধিতা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। স্থানীয় রেডিও স্টেশনগুলোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ব্রাজিলের নেতা তা প্রত্যাখ্যান করেন। রয়টার্সের বুধবারের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিনীদের গাজা দখলের ইচ্ছা নিয়ে এক প্রশ্নের জবাবে লুলা বলেন, এটা অর্থহীন। ফিলিস্তিনিরা কোথায় থাকবে? এটা যে কোনো মানুষের কাছেই বোধগম্য নয়। ফিলিস্তিনিদেরই গাজার দায়িত্ব নেওয়া উচিত। কোনো দেশ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন সারা বিশ্বের সঙ্গে সর্বদা লড়াই করতে পারে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রেরও বিশ্বকে প্রয়োজন। তাদের ব্রাজিল, মেক্সিকো, চীনের সাথে মিলেমিশে বসবাস করা উচিত। কেউই সবসময় শক্তি দেখিয়ে বাঁচতে পারে না, সবসময় হুমকি দিতে পারে না। ট্রাম্প গত 2 মাসে একাধিকবার গাজার বাসিন্দাদের অন্যত্র পাঠানোর প্রস্তাব দিয়ে আসছেন। গত জানুয়ারির শেষ দিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে পাঠানোর কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের মিশর এবং জর্ডানে স্থানান্তরিত করা উচিত। সর্বশেষ নেতানিয়াহুর সঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজার ভবিষ্যৎ এবং ফিলিস্তিনিদের উপত্যকা থেকে অন্যত্র সরানো নিয়ে আলোচনা করেন ট্রাম্প। ওই আলোচনায় আবারও গাজা নিয়ে উচ্চাভিলাষী প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি বৈঠকটি হোয়াইট হাউজে হয়। ট্রাম্প বলেন, গাজার একটি গ্যারান্টি হলো ফিলিস্তিনিরা শেষ পর্যন্ত মারা যাবে। একই যুদ্ধ আবার ঘটতে চলেছে। এটা বারবার ঘটেছে এবং এটা আবার ঘটতে চলেছে। তাই আমি আশা করি আমরা এমন কিছু করতে পারবো যে গাজায় তারা ফিরে যেতে চাইবে না। সেখানে তারা মৃত্যু এবং ধ্বংস ছাড়া আর কিছু কি পেয়েছে? ট্রাম্প আরও প্রস্তাব দেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল গাজাকে জনশূন্য করে দখল করা। এরপর আগামী কয়েক বছরে এখানে মনোরম পরিকল্পনা বাস্তবায়ন করা। তিনি বলেন, আমি একটি দীর্ঘমেয়াদী মালিকানার কথা বলছি। আমি দেখতে পাচ্ছি এর মাধ্যমে সম্ভবত সমগ্র মধ্যপ্রাচ্যে দুর্দান্ত স্থিতিশীলতা আসবে। তিনি আরও বলেন, এটি হালকাভাবে নেওয়া কোনো সিদ্ধান্ত না। আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা সবাই এই ধারণাটি পছন্দ করেছেন। যুক্তরাষ্ট্র সেই জমির মালিক হবে, উন্নয়ন করবে এবং হাজার হাজার কর্মসংস্থান তৈরি করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করেছেন, যা গত মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। এর প্রতিক্রিয়ায় চীনও পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। চীনের প্রতিশোধমূলক পদক্ষেপের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত কয়লা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত জ্বালানি তেলের ওপর 10 থেকে 15% শুল্ক আরোপ। এছাড়া কৃষি যন্ত্রপাতি, পিকআপ ট্রাক এবং কিছু বড় গাড়ির ওপরও 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীন আরও জানিয়েছে তারা মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে একচেটিয়া বিরোধী তদন্ত শুরু করবে। তবে কী ধরনের তদন্ত হবে তা স্পষ্ট নয়। এছাড়া ডিজাইনার ব্র্যান্ড ক্যালভিন ক্লেইন এবং টমি হিলফিগারকে অনির্ভরযোগ্য প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে চীন, যা তাদের চীনে ব্যবসা পরিচালনায় বাধা সৃষ্টি করতে পারে। চীন যুক্তরাষ্ট্রে 25টি বিরল ধাতুর রপ্তানি নিয়ন্ত্রণের কথাও জানিয়েছে, যা ইলেকট্রনিক পণ্য ও সামরিক সরঞ্জাম উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উচ্চ প্রযুক্তি শিল্পে প্রভাব ফেলতে পারে। দুই দেশের মধ্যে এই পাল্টাপাল্টি পদক্ষেপ বাণিজ্য যুদ্ধকে আরও তীব্র করবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে 2028 সালে বিভিন্ন পণ্যের ওপর শুল্ক আরোপ ও হুমকি দেওয়া হয়েছিল। ট্রাম্প বলেছেন তিনি চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে কথা বলার পরিকল্পনা করছেন। ইউক্রেনের পূর্ব ও উত্তর পূর্ব দিকের আরও 2টি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। আজ বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের সেনারা উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলের নোভোমোলিন্স্ক নামের একটি গ্রাম দখল করেছেন। ওস্কিল নদী পার হয়ে রুশ সেনারা গ্রামটি দখল করেছেন। এতদিন পর্যন্ত নদীটির 2 তীর 2 দেশের সেনাদের দখলে ছিল। গ্রামটি খার্কিভের পূর্ব দিকে অবস্থিত। এই অঞ্চলের কয়েকটি স্থানের রণক্ষেত্রের সম্মুখভাগ এসে মিলেছিল এই গ্রামে। সম্প্রতি ওস্কিল নদীর ওপর রুশ সেনারা একটি সাময়িক সেতু তৈরি করেন এবং গ্রামটি ধীরে ধীরে দখল করতে থাকেন। রুশ বাহিনীর দখল করা দ্বিতীয় গ্রামটির নাম বারানভোকা। এটি ওচেরেটিন শহরের উত্তরে অবস্থিত। কয়েক মাস চেষ্টার পর গ্রামটি দখল করল রুশ বাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো গ্রাম বা বসতি দখল করছে রাশিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 3 বছর পূর্ণ হবে 24 ফেব্রুয়ারি। এখন দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতির নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে উভয় পক্ষ রণক্ষেত্রে নিজেদের অর্জন বাড়াতে চেষ্টা করছে। গত কয়েক মাসে ইউক্রেনের পূর্ব দিকের দোনবাস অঞ্চলে রাশিয়ার অগ্রগতি বেড়েছে। ইউক্রেনের সেনারা আপ্রাণ চেষ্টা করছেন রুশদের অগ্রগতি ঠেকাতে।